বাতাস জানালা দিয়ে ঘরে ঢুকছে না। রুহি জানালার পাশে দাঁড়িয়ে আছে, আনাই পাশেই খেলছে। চারপাশে নরম আলো, কিন্তু রুহির মনে যেন কুয়াশা নেমে এসেছে। ফোনটা বাজছে। স্ক্রিনে ভেসে উঠছে এক পরিচিত নাম, আফান কলিং। হাতের আঙুল শক্ত হয়ে এল। এত মাস পর, এত দীর্ঘ সময়ের ব্যবধানে হঠাৎ এই ফোন। সে ফোন ধরবে কিনা বুঝতে পারছে না। একটা সময় ছিল যখন এই নামটাই ছিল তার সব, যখন এই মানুষটার এক ফোন কলের জন্য সে অপেক্ষা করত। কিন্তু সেই মানুষটাই একদিন পেছনে ফিরে তাকায়নি। আর আজ, আজ কেন? ফোনটা থেমে যায়, আবার বাজতে শুরু করে। 50 বার উপেক্ষা করে 51বার সে আর উপেক্ষা করতে পারল না। ধীরে ধীরে কল রিসিভ করল। ওপাশ থেকে ভেসে এল এক চাপা শ্বাস, যেন ও প্রান্তের মানুষটা দ্বিধাগ্রস্ত, অথচ ভীষণভাবে কিছু বলার প্রয়োজন অনুভব করছে। রুহি, আমি জানি তুমি আমাকে ভুলে যাওনি। রুহির কপালের ভাঁজ গভীর হল। সে চুপচাপ অপেক্ষা করল, আফান বলে যেতে থাকল। সোহা আমাকে ছেড়ে চলে গেছে। এক মুহূর্তের জন্য রুহির নিঃশ্বাস আটকে গেল। সে এখন অন্য একটা ছেলেকে ভালোবাসে। আমার কাছ থেকে প্রায় 2 কোটি টাকা নিয়ে চলে গেছে। এতদিন ধরে আমি যাকে ভালোবেসেছি, যার জন্য তোমাকে ছেড়ে গেছিলাম, সে আমাকে একটা পয়সার মূল্য দিল না। আমি শেষ হয়ে গেছি, রুহি। সুহা, সুন্দরী, আধুনিকা, অহংকারী একটা মেয়ে ছিল, অনেকটাই স্বার্থপর, তাই তো নিজের কাজিনের হবু বরকে বেছে নিয়েছিল। কিন্তু তবু সেই ছিল আফানের ভালোবাসা। হয়তো সোহা তখন আফানের চোখে রুহির চেয়ে ভালো একটা অপশন। রুহি গভীর শ্বাস নিল। তাহলে আজ এতদিন পর আমাকে মনে পড়ল। ওপাশের নীরবতা। তুমি চাইলে আমরা আবার এক হতে পারি, রুহি। আমি জানি তোমার মন এখনো আমার জন্য কাঁদে। এই কথাটা শুনে রুহির ভেতরে যেন আগুন জ্বলে উঠল। এত সহজ, এত সহজে সে ভাবছে রুহি আবার সব ভুলে ফিরে যাবে। এই কটা মাসের কষ্ট, প্রতিটা দুঃখ, একাকিত্ব, এসবের কোনো মূল্য নেই। ঠিক তখনই দরজাটা খুলল। ইরাদ, ক্লান্ত, অপারেশন শেষ করে ফিরেছে। চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ, কিন্তু মুখে একরকম প্রশান্তি। রুহির চোখ তার চোখের সাথে আটকে গেল। ইরাদ তাকিয়ে রইল কিছুক্ষণ, কিন্তু কোনো কথা বলল না। শুধু আনাইকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে বিছানার ওপর একটা ছোট্ট প্যাকেট রেখে গেল, এক ঝলক হাসি দিয়ে ইশারায় দেখিয়ে বলল, এটা আপনার জন্য। তারপর চলে গেল। রুহি তাকিয়ে রইল। ইরাদের ওই ক্লান্ত চোখের তলাতেও একচিলতে মায়াময় হাসি ছিল, যেন সে জানে রুহির জীবনে তার জায়গাটা কোথায়। ফোনের ওপাশে তখনও আফান কথা বলে যাচ্ছে, কিন্তু রুহির মন তখন অন্য কোথাও। সে প্যাকেটটা খুলল। ভেতরে একটা হালকা রঙের শাড়ি, একটা শুভ জন্মদিনের কার্ড, আর একটা ছোট্ট গিফট বক্স, যেখানে কাচের চুড়ি, টিপ, আলতা আর কাজল রাখা। এতদিন পর কেউ ওর জন্য এই ছোট ছোট জিনিসগুলো মনে রেখেছে। তার চোখ জলে ভরে উঠল। আফানের কণ্ঠ তখনও কানে আসছে। রুহি, আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো। আমিও ভালোবাসি। একবার শুধু বলো, সব ঠিক হয়ে যাবে। রুহি এবার ফোনটা কানে ধরে একটানা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিঃশব্দে ফোনটা কেটে দিল। আর কোনো উত্তর দিল না। শুধু একটা টেক্সট করলো আফানকে। ধন্যবাদ আফান, আমাকে বোঝানোর জন্য যে তুমি আমার জীবনে এখন না ভালোবাসায় আছো, না করুণায় আছো, না আছো ঘৃণায়। আজকে তোমার টাকা চলে গেছে, প্রতারিত হয়েছ, তবু মনটা ভালো হয়নি। কথার ভেতর এখনো কতটা স্বার্থপরতা তোমার। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া করি তোমার জীবন থেকে সরে আসার সুযোগ পেয়ে। আমি তোমাকে ভালোবাসি না আফান। আর তোমার কাছে ফেরার প্রশ্নই আসে না। আর রুহি তার উত্তর তো সে নিজেই পেয়ে গেছে। আফান যদি হয় ঘনঘটা মেঘ, ইরাদ তবে এক চিলতে রোদ্দুর। সারাদিন অনেক কিছু ঘটে গেছে। সকাল থেকেই বাসায় একটা ব্যস্ততা ছিল। ইরাদের মা বাবা গ্রামের বাড়ি যাচ্ছেন কয়েকদিনের জন্য, আর রুহির মা বাবাও আজ রাজশাহী রওনা দিয়েছেন। রুহির ছোট ভাইয়ের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, তাই পুরো পরিবার ওর সাথে গেছে। রুহিকে জিজ্ঞেস করা হয়েছিল যাবে কিনা, কিন্তু সে রাজি হয়নি। আনাই ছোট মেয়ে, ওকে একা ফেলে যেতে মন চাইছিল না। তার উপর ইরাদের মা বাবাও চলে যাচ্ছেন, বাসায় শুধু ইরাদ, আনাই থাকবে। একা হাতে আনাইকে সামলানো অনেক কঠিন হয়ে যায় ইরাদের জন্য। রুহির পরিবারের সবাই যেন আনাইকে চেনে, এই কয়দিনে ভালো একটা বোঝাপড়া হয়ে গেছে আনাইয়ের সাথে তাদের। শেষ অধ্যায়, এক চিলতে রোদ্দুর। সন্ধ্যা নামছে। বাসাটা বেশ ফাঁকা লাগছে, শুধু রুহি, ইরাদ আর আনাই এখানে। আফানের ফোন রেখে দেওয়ার পর রুহির ভেতরটা অদ্ভুত রকমের হালকা লাগছে। যেন একটা ভার কাঁধ থেকে নেমে গেছে। সে আনাইকে খাইয়ে শুয়ে দিয়েছে, আর এখন বসার ঘরে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই ইরাদ এসে পাশে দাঁড়ালো। আপনি ভাবছেন কি নিয়ে? রুহি এসে বলল, কিছু না, হঠাৎ একটু একা লাগছে। সবাই তো চলে গেল আজ। ইরাদ কিছুক্ষণ চুপ করে রুহির দিকে তাকিয়ে থাকলো, তারপর মৃদু হাসল। একটা প্রশ্ন করব? রুহি অবাক হয়ে বলল, করুন।
আজকের দিনে কেউ আপনাকে স্পেশাল অনুভব করিয়েছে। রুহি কিছু বলল না, শুধু একটু অস্পষ্ট হাসল। ইরাদ তখন পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করল। জানেন, আজকের দিনটা আমারও খুব স্পেশাল। কারণ আজ যে মেয়েটা আমাদের জন্য এত কিছু করে, আনাইয়ের জন্য নিজের ভালোবাসা উজাড় করে দেয়, তার জন্মদিন। রুহি তাকিয়ে রইল। আপনি জানলেন কিভাবে? ইরাদ হেসে বলল, অফিসের ফাইল দেখেছি। রুহি অবাক হয়ে বলল, ফাইল? ইরাদ মাথা নাড়ল। যখন একজন ডাক্তার তার পেশেন্টের সব খুঁটিনাটি খেয়াল রাখে, তখন কি সে তার আপন মানুষদের ব্যাপারে খেয়াল রাখবে না? রুহির গাল লাল হয়ে উঠল। ইরাদ তখন আর একটা গিফটের বাক্সটা রুহির হাতে দিল। খুলে দেখবেন না। রুহি ধীরে ধীরে খুলল। ভেতরে একটা ছোট্ট লকেট, সোনালি রঙের, খুব নরম ডিজাইন। খুলতেই ভেতরে ছোট্ট একটা ছবি, রুহি আর আনাইয়ের হাসি মুখ। রুহির চোখ ছলছল করে উঠল। স্যার। ইরাদ একটু কাছে এগিয়ে এল। আজ শুধু আপনার দিন। আর আমি চাই এই দিনটা আপনি হাসি মুখে কাটান। আপনি আজকে যা চাইবেন সব আপনার। রুহির বুকের মাঝে কেমন একটা শিহরণ খেলে গেল। এই মানুষটা সত্যিই যেন একটা এক ছেলতে রোদ্দুর। ঝড় পেরিয়ে শান্তির আলো এনে দেওয়া কেউ। এতদিন যে প্রশ্নটা রুহি করতে পারেনি, ইরাদকে আজকে সে প্রশ্নটাই করবে। অহনে যদি আনাইয়ের মানা হয়, ইরাদের স্ত্রী না হয়, তাহলে তিনি কেন আনাইয়ের জন্মের খবর পেয়ে এত বছর দূরে থাকার পরেও ইরাদের একটা কলে আসতে রাজি হয়েছিল? রাতটা আজ অন্যরকম। যেন নিঃশব্দে কিছু একটা বলে যাচ্ছে। কেমন একটা ভারী শূন্যতা ছড়িয়ে আছে বাতাসে। ইরাদ ড্রয়িং রুমে বসে আছে, জানালার পাশে, অন্ধকারের দিকে তাকিয়ে। রুহি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। ইরাদের মুখটা আজ অন্যরকম লাগছে, একটা চাপা বিষণ্ণতা মিশে আছে সেখানে। আপনি ঘুমাবেন না? রুহির কণ্ঠটা নরম, কিন্তু ইরাদ সেদিকে তাকাল না। আপনি জানতে চেয়েছিলেন অহনার কথা। রুহি থমকে গেল। ইরাদ কখনো নিজের কষ্টের কথা বলেনি। আজ হঠাৎ। রুহি আস্তে করে এগিয়ে গিয়ে ইরাদের উল্টো দিকের সোফায় বসল। বলতে হবে না যদি। না, আজ বলব। ইরাদের কণ্ঠ দৃঢ়, কিন্তু চোখে এক অদ্ভুত শূন্যতা। একটা দীর্ঘ নীরবতা, তারপর ইরাদ শুরু করল। আমরা ছিলাম দুই ভাই, মাহিদ আর আমি। মাহিদ শুধু আমার ভাই ছিল না, আমার কাছে ও বাবা মায়ের পর সবচেয়ে আপন ছিল। ওর ছায়াতেই আমি বড় হয়েছি। ও ছিল আমার অভিভাবক, আমার পথপ্রদর্শক, আমার নিরাপত্তা দেয়াল। রুহি চুপচাপ শুনছে। আর ভাইয়ের স্ত্রী, শোভা ভাবি, ছিলেন মা বোনের মাঝামাঝি কিছু। আমি তাকে মা র মতো সম্মান করতাম। এতটা স্নেহ, যত্ন, ভালোবাসা। উনি আমাদের পুরো সংসারের প্রাণ ছিলেন। ইরাদ এক মুহূর্ত চুপ করে রইল, যেন মনে মনে কিছু অনুভব করছে। তাদের হারানোর পর আমাদের পরিবার যেন অসম্পূর্ণ হয়ে গিয়েছিল। রুহির বুক কেমন ভারী লাগল। কিছুক্ষণ থেমে ইরাদ আবারও বলল, অহনা আমার প্রথম প্রেম। ইরাদের কণ্ঠটা গভীর হয়ে উঠল। ওকে প্রথম দেখি কলেজে। আমাদের প্রথম থেকেই একটা আলাদা বোঝাপড়া ছিল। ও খুব উজ্জ্বল ছিল, আত্মবিশ্বাসী। আমরা দুজন খুব ব্যস্ত থাকতাম, কিন্তু একে অপরের জন্য সময় বের করে নিতাম। আমাদের ব্যস্ততা ও একসঙ্গে ছিল, সবসময় একসাথে হাসতাম, স্বপ্ন দেখতাম। কিন্তু একটা ভয় সবসময় থেকেই যেত, যদি আমাদের আলাদা হতে হয়। রুহি শুনছে, ইরাদের চোখের ভাষা পড়তে পারছে। তাই আমরা একটা পরিকল্পনা করি। পরিকল্পনা? আমরা ভেবেছিলাম, যদি আমাদের পরিবার এক হয়ে যায়, তাহলে আমাদের আলাদা হওয়ার ভয় থাকবে না। রুহি অবাক হয়ে তাকালো। মানে? আমার ভাবি শুভা ছিল অহনার আপন বড় বোন। তাই ভাই আর অহনার বোন শুভার মধ্যে সম্পর্ক তৈরি করা ও তাদের যদি মতো মিলে, তবে আমরা চাইতাম তারা বিয়ে করবে। তারা যদি একে অপরকে ভালোবাসেন, তাহলে আমাদের পথ সহজ হয়ে যাবে। এবং তাই হলো, তারা দেখা করার পর কিছুদিনের ভেতরেই বিয়ের সিদ্ধান্ত নেয়। রুহির বিস্মিত দৃষ্টি। আর সেটা তো হতোই, আমাদের পরিবার ও একে অপরকে অনেক পছন্দ করে ফেলে প্রথম দেখাতেই, সব যেন স্বপ্ন মনে হচ্ছিল। রাশাদ ভাই আর রিহানা ভাবির বিয়ে হলো। আমরা সবাই খুব খুশি ছিলাম। কিন্তু ইরাদের কণ্ঠ কিছুটা থমকে গেল। আমাদেরও বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু অহনা চেয়েছিল ক্যারিয়ার গড়তে, নিজের স্বপ্নকে আগে রাখতে। আমি চেয়েছিলাম আমরা একসাথে থাকি। কিন্তু ওর স্বপ্নের পথে বাধা হতে চাইনি। রুহির নিঃশ্বাস আটকে এল। তাই অহনা চলে গেল, আমাকে না জানিয়েই। আপনি খোঁজ নেননি? চেষ্টা করেছিলাম, কিন্তু ওর সাড়া পাইনি। আমি জানতাম ও বেঁচে আছে, ভালো আছে, এতটুকুই যথেষ্ট ছিল। তারপর তারপর 4 বছর পর হঠাৎ অহনাকে কল দিলাম। রুহি চমকে গেল। কেন? ওকে জানাতে আনাই এসেছে এই পৃথিবীতে। আনাই? হ্যাঁ, আমার মেয়ে। আমার ভাই আর ভাবি মারা যাওয়ার পর আমাদের ছোট্ট আনাই আমাদের জীবনে এল। অহনা খবর পেয়েই ফিরে এল। বলল ও আনাইয়ের জন্য থাকবে। রুহি কিছু বলল না। ও প্রায় 3 বছর আনাইয়ের সঙ্গে ছিল। কিন্তু আমাদের মধ্যে আর কিছুই ছিল না। কেন?
ওর জীবনে তখন অন্য কেউ ছিল। রুহির বুক কেমন চেপে ধরল। আপনি কিছু বলেননি? না, কারণ আমি ওকে ভালোবাসতাম। ভালোবাসা মানে শুধু ধরে রাখা নয়, ছাড়তে পারাও ভালোবাসা। রুহির চোখ অশ্রুসজল হয়ে উঠল। তারপর, আমি চেয়েছিলাম আনাই অন্তত দেশে থাকুক, এখানে বড় হোক। অহনা রাজি হয়নি। বলল, আনাইকে নিয়ে ও চলে যাবে। আপনি মেনে নিলেন? না। আমি চুপ থাকতে পারিনি। প্রচণ্ড ঝগড়া হলো। তারপর অহনা রাগ করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। ফেরেনি আর। রুহির পুরো শরীর কেমন কেঁপে উঠল। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, ও অন দ্য স্পট মারা যায়। একটা দীর্ঘ নীরবতা। রুহির বুকের ভেতর চাপা কান্না জমে উঠছিল। সে ধীরে ইরাদের হাতটা ধরল। ইরাদ তাকিয়ে দেখল রুহির চোখে অশ্রু। তারপর রুহি নিচু গলায় বলল, আপনার কষ্ট হয়, তাই না? ইরাদ চোখ বন্ধ করল। কষ্ট? কষ্ট তো একটা শব্দ মাত্র। শব্দ দিয়ে কি বোঝানো যায়? যখন বুকের ভেতর একটা ফাঁকা জায়গা তৈরি হয়, যখন মনে হয় শ্বাস নেওয়া ডর দেয়, যখন রাতের নিঃশব্দ অন্ধকার গিলে খেতে চায় সমস্ত স্মৃতি। ইরাদ গভীর শ্বাস নিল, খুব ধীর গতিতে। কষ্ট হয়, রুহি, খুব কষ্ট হয়। তার কণ্ঠ ভেঙে আসছিল, কিন্তু সে সামলে নিল। জানো, ভালোবাসা সবসময় থাকে, রয়ে যায়। কিন্তু যাকে নিয়ে স্বপ্নগুলো বুনেছিলে, যার সঙ্গে জীবনটা কল্পনা করেছিলে, যখন সে আর থাকে না, তখন সেই ভালোবাসা একটা শূন্যতার মতো বুকের ভেতর রয়ে যায়। আমি অহনাকে ভুলিনি, কিন্তু আমি ওকে আটকে রাখতেও চাইনি। আমি ওর জন্য অপেক্ষা করিনি, কিন্তু ওর চলে যাওয়ার পরও আমি কোথাও যেতে পারিনি। রুহির চোখ জলে ভরে উঠছে। আমি জানতাম ওর জীবন অন্যদিকে এগিয়ে গেছে, ও আমাকে ভুলে গেছে। আমি জানতাম ও আর আমাকে ভালোবাসে না। তবুও যখন শুনলাম ও ফিরছে, আমি মনে মনে ভয় পেয়েছিলাম। ভয় পেয়েছিলাম, যদি পুরনো স্মৃতিগুলো আবার ফিরতে শুরু করে, যদি ওর চোখের দিকে তাকিয়ে আমি আবার হারিয়ে যাই। এরা একটুখানি হাসল, তে তো একটা হাসি। কিন্তু ফিরে আসার পর ও আমায় ভালোবাসার বদলে একটা সিদ্ধান্ত শোনালো, ও আনাইকে নিয়ে চলে যাবে। তবুও 3 বছর ছিল আমার রিকোয়েস্টের জন্য। রুহি শ্বাস নিতে ভুলে গেল। আমি বলেছিলাম, আনাই আমার মেয়ে, ও আমার কাছে থাকবে। অহনা বলেছিল, আনাই ওর মেয়েও, ওকে নিয়ে যাওয়ার অধিকার ওরও আছে। আমি তর্ক করিনি। আমি চেয়েছিলাম ও বুঝুক, আনাই শুধু আমাদের মেয়ে নয়, ও একটা পরিবারের অংশ। একটা ভাঙা, তবুও বেঁচে থাকা পরিবার, যে এই বাড়ির হাসি, সুখ, শান্তি। ইরাদের গলা ধরা গলায় আটকে গেল। কিন্তু আমরা মানুষ, রুহি। আমরা সবসময় আমাদের ইচ্ছে মতো জিনিসগুলো গড়ে তুলতে পারি না। একটা দীর্ঘ নীরবতা। রুহি ধীরে ধীরে ইরাদের হাতটা আরো শক্ত করে ধরে ফেলল। ইরাদ তাকালো ওর দিকে। যে মানুষটা একদিন আমার সমস্ত পৃথিবী ছিল, সেই একদিন আমার সবচেয়ে অপরিচিত মানুষ হয়ে গেল। আমি ওর চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পাইনি। আমি শুধু দেখেছি একটা সিদ্ধান্ত। এবং সেই সিদ্ধান্তটা আমাকে চুরমার করে দিয়েছিল। রুহি কিছু বলল না। শুধু হাতের মুঠিটা শক্ত করে ধরল। আমি চাইনি ও আমাকে ভালোবাসুক। চাইনি ও আমার কাছে ফিরে আসুক। আমি শুধু চাইনি ও এভাবে আমাকে শেষ করে দিক। রুহির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আমি ওর উপর রাগ করেছিলাম, প্রচণ্ড রাগ। আর সেই রাগেই আমরা শেষবারের মতো ঝগড়া করেছিলাম। আমি হয়তো খুব বেশি কিছু বলেছিলাম। হয়তো কিছু কথা এমন ছিল, যা ওর সহ্য হয়নি। ইরাদের চোখ এবার সত্যিই ভিজে উঠল। আর তারপর আমি জানলাম ও মরে গেছে। একটা দীর্ঘ নিস্তব্ধতা, যেন পৃথিবীটা এক মুহূর্তের জন্য থমকে গেছে। রুহি চোখ বন্ধ করল। কারো চলে যাওয়া এতটা নির্মম হতে পারে? ইরাদের হাতের আঙুলগুলো কেঁপে উঠছে। আমি একটাও ক্ষমা প্রার্থনার সুযোগ পাইনি। আমি জানি না আমার বলা শেষ কথাটা ওর কেমন লেগেছিল। আমি শুধু জানি, ও চলে যাওয়ার আগে আমার কণ্ঠটাই ওর কানে বাজছিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ইরাদ ফিসফিস করল। কোনো মানুষ এভাবে হারিয়ে যেতে পারে না, রুহি। কিন্তু ও চলে গেছে। আমি চাইলেও ওকে আর ফেরাতে পারবো না। আমি শুধু এই শূন্যতা নিয়ে বেঁচে থাকব। আর আনাই। ইরাদ থেমে গেল। রুহি এবার নিজেই ফুপিয়ে কেঁদে উঠল। সে জানে না ইরাদকে কিভাবে সান্ত্বনা দেবে। কিছু কষ্টের কোনো ভাষা হয় না। কিছু শূন্যতা শুধু থেকে যায়, এক অদৃশ্য ক্ষতের মতো, যাকে দেখতে পায় না, কিন্তু সবসময় অনুভব করা যায়। কিছুক্ষণ পর ইরাদ ফিসফিস করে বলল, উমাকে খুব খুঁজত, রুহি। অহনা চলে যাওয়ার পর মেয়েটা বদলে গেল। আগেও ওর মা কাছে থাকতো, অনেকদিন হলো, তবুও একটা বিশ্বাস ছিল যে মা ফিরে আসবে। কিন্তু ও জানত না, মা আর কখনো ফিরবে না। রুহির গলা শুকিয়ে এল। ও বুঝতে পারত, সবাই কিছু লুকিয়ে রাখছে ওর কাছ থেকে। আনাই তখন খুব ছোট ছিল, কিন্তু বাচ্চারা সব অনুভব করতে পারে। ও রাতের পর রাত কাঁদত। আমাকে আঁকড়ে ধরে থাকত, যেন ছেড়ে দিলে আমিও হারিয়ে যাব। ইরাদ কপালে হাত রাখল, যেন মাথার ভেতর জমে থাকা কষ্টের ভার সহ্য করতে পারছেন না। আমি আমার মেয়ের জন্য একটা মা চেয়েছিলাম, রুহি।
কিন্তু মা কি কারো জায়গা অন্য কেউ নিতে পারে? রুহির গলায় একটা দলা বেঁধে গেল। আমি জানি না আমার ভেতর কোথা থেকে এতটা ভয় এসেছিল। হয়তো কারণ আমি জানতাম এই দুনিয়ায় খুব কম মানুষই এতটা উদার যে অন্য কারো সন্তানের মা হয়ে যাবে নিঃস্বার্থভাবে। আমার মেয়েটার জন্য আমি এমন কাউকে খুঁজে পাবো এই বিশ্বাস করাই আমার জন্য কঠিন ছিল। রুহি অবাক হয়ে ইরাদের দিকে তাকিয়ে থাকল। ইরাদ কি এতদিন সত্যিই নিজেকে এইভাবে গুটিয়ে রেখেছিল? আর তারপর আপনি এলেন। রুহির হৃৎস্পন্দন যেন থমকে গেল। আপনাকে প্রথম দেখার পর থেকেই আনাই কিছু একটা অনুভব করেছিল। আমি দেখেছি ওর চোখের দৃষ্টি বদলে গিয়েছিল, যেন কিছু হারিয়ে ফেলা জিনিস হঠাৎ ফিরে পেয়েছে। আমি প্রথমে বুঝিনি, কিন্তু আস্তে আস্তে উপলব্ধি করলাম আপনার চেহারায় সেই পরিচিত ছায়াগুলো আছে। ইরাদ রুহির দিকে তাকালো। আপনার মুখাবয়ব অনেকটা অহনার মতো, অনেকটা আমার ভাবি রিহানার মতো। রুহি বিস্ময়ে তাকিয়ে রইল। আমার ভাবিকে আমি মায়ের মতো সম্মান করতাম, আর অহনা তো একসময় আমার সমস্ত পৃথিবী ছিল। আপনার চেহারায় তাদের নিখুঁত প্রতিচ্ছবি দেখে আমার নিজেরই বিভ্রম হতো, কিন্তু আমি জানতাম এটা শুধুই বাহ্যিক মিল। ইরাদ একটু থামল, তারপর বলল, কিন্তু আনাই, ওর জন্য এটাই সত্যি হয়ে উঠল। ও আপনাকে দেখে বিশ্বাস করতে শুরু করল, এই তো মা ফিরে এসেছে। রুহির চোখ ভিজে উঠল। আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু ধীরে ধীরে দেখলাম ও কিভাবে আপনাকে আঁকড়ে ধরতে চাইছে, আপনাকে মা বলতে চাইছে। আমি চাইনি ও এভাবে বিভ্রান্ত হোক, কিন্তু ওর মনকে বুঝিয়ে বলার সাহস আমার হয়নি। আমি ওকে আরেকবার ভেঙে ফেলতে পারতাম না। রুহি বোঝার চেষ্টা করছিল কতটা একাকিত্ব আর ভালোবাসার ক্ষুধা নিয়ে আনাই এই ভুল বোঝার জগতে বাঁচছে। ইরাদ ধীরে ধীরে বলে চলল, আমি জানি না এটা ঠিক কি ভুল। জানি না এটা আমার অপরাধবোধ থেকে আসা দুর্বলতা, নাকি আমার মেয়ের জন্য একটা আশ্রয় খোঁজা। কিন্তু আমি শুধু জানি আনাই আপনাকে মায়ের মতো দেখে। রুহির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। এই শিশুটার হৃদয়ে যে শূন্যতা তৈরি হয়েছিল সেটার জন্য কি সে কোনোভাবে আশ্রয় হতে পারবে? এদিকে আফান রুহির বাবা মায়ের সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিতে থাকে। কারণ আফানের জীবনে এখন রুহির আগমন পারে এক চিলতে রোদ্দুর নিয়ে আসতে চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।